জিজ্ঞাসা করছিলাম, আমি যদি মানে গুগল করে দেখতে পেতাম যে গণমাধ্যমগুলো খবর করছে, মানে এই ঘটনাটা অনেক বড় আলোচিত ঘটনা, সেখানে বিএনপির মানে একটি অঙ্গ সংগঠনের সদস্যদের বিরুদ্ধে মব সৃষ্টির অভিযোগ, বিএনপি কেন নজির তৈরি করছে না ব্যবস্থা না, সেটাও একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম যে তাহলে কি লাগামটা বিএনপি টানতে পারছে না নাকি টানতে চাইছেন? আপনি বলছিলেন প্রেস সচিবের কথা, তিনি বলছেন যে এটি মব না, তিনি বলছেন প্রেসার গ্রুপ। আমরা শুনছি কোন রাজনৈতিক নেতা, আমি হাসনাত আব্দুল্লাহর কথা শুনলাম, তিনি বলছেন এটা জনরোষ, এটা মব না। আমরা সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ইহসানুল হক মিলন আপনাদের দলের, তিনি বলছেন তারা ভুল কি করেছে। এইরকম একটা বিষয় রাজনীতিবিদটাকে একটা জাস্টিফাই করার চেষ্টা করছেন এই ঘটনাটি। আমি মানে যেহেতু আপনারা ব্যবস্থাও নিলেন না। না, ব্যবস্থা নিলাম না এটা কিন্তু আমি বলছি না, আমি বলছি আমি জানি না। আপনি বলছেন আপনিও ঠিক চোখে পড়েনি, আপনার ব্যবস্থা নেওয়া হয়েছে বলেই আমার ধারণা, বিকজ এত বড় ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে না, ইট ইজ ভেরি আনলাইকলি। বিকজ আমরা দেখছি কোন ভুজুঙ্গুমারিতে দুই পক্ষের মারামারি, সেখানেও দল ব্যবস্থা নিচ্ছে, কিংবা কোথায় সাউথা বা নলিন্দাতে কোনো একটা সমস্যা হচ্ছে, সেখানেও দল ব্যবস্থা নিচ্ছে। সেইখানে এত বড় একটি ঘটনা যেখানে দল তার দলীয় বিবৃতির মাধ্যমে মববাজি নিন্দা জানিয়েছে, অ্যাক্টিং চেয়ারম্যান স্বয়ং বলেছেন যে বাংলাদেশে একটা মবক্রেসি তৈরি করে অরাজকতার দিকে দেশকে ঠেলে দেওয়ার চেষ্টা হচ্ছে, যেখানে স্বয়ং অ্যাক্টিং চেয়ারম্যান নিজে বলেছেন এই কথা, সেখানে এই ঘটনায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে আমার মনে হয়। একদম আমারও তাই মনে হতে, মানে মনে হওয়ার কথাই ছিল, এজন্য আমি বারবার খুঁজছিলাম কোনো জায়গায় আমি আসলে দেখছি না। যদি ব্যবস্থা নেওয়া হতো এই ঘটনাটা নিশ্চয়ই খুব জলজলে করে দেখা যেত যে বিএনপি তাদের বহিষ্কার করলো বা কিছু, আমিও পাচ্ছিলাম না আসলে এমন ব্যবস্থা কিভাবে হয় যেটি দৃশ্যমানই হয় না, তাহলে ব্যবস্থাটাই কি হয়। আপনার কাছে একটু আইনগত জায়গাটিতেও আসি যে আসলে আপনি কি এটা, যেহেতু আপনি এখন আদালত অঙ্গনে অনেক বেশি যাচ্ছেন ঘুরছেন, এদের বিরুদ্ধে আসলে কি অপরাধ? আমরা জানি নুরুল হুদা বা 3 নির্বাচন কমিশনার, তারা বিতর্কিত নির্বাচন, রাতের ভোট, আমি দামি অনেক অভিযোগ তাদের বিরুদ্ধে, এটা আমরা রাস্তায় অভিযোগ করি, টকশোতে অভিযোগ করি। আইনগত অভিযোগগুলো কি, তাদের আসলে কি মামলা তাদের বিরুদ্ধে হলো? দেখুন, ওনাদের বিরুদ্ধে কি মামলা হয়েছে সেটা ওনাদের আইনজীবীরা বলতে পারবে, কোন ধারায় হয়েছে বা কোন প্রসিডিংসে হয়েছে আমি জানি না। তবে আমি এটুকু বলতে পারি যে বাংলাদেশের কোন আইনে, বাংলাদেশের সংবিধানে, সর্বোচ্চ আইন বাংলাদেশের সংবিধান, কোথাও কোন ব্যক্তিকে এই ক্ষমতা দেয়া হয় না যে সে কোনো অভিযুক্ত আসামিকে এভাবে পাবলিকলি ডিহিউম্যানাইজ করতে পারে। হ্যাঁ, যদি তার মানে আইন ওরকম হয়, যদি সে অপরাধ সেরকম করে, তাহলে বাংলাদেশের সর্বোচ্চ যেই শাস্তি মৃত্যুদণ্ড, সেটাও হতে পারে, মানে আমি তর্কের খাতিরে বলছি। কিন্তু মৃত্যুদণ্ড যে আসামির রায় হয়, তাকেও কিন্তু আপনি এইভাবে জুতার মালা পরানো, ডিম ছোড়া, এগুলো আপনি করতে পারেন না। আমি জানি বাংলাদেশে 5ই অগস্টের পরে অনেক সাহসী যোদ্ধার আবির্ভাব হয়েছে মঞ্চে, যারা দীর্ঘ সময় গত 17 বছর ঘরের কোনায় বাথরুমের আড়ালে মুখ লুকিয়ে থাকতেন। তারা এখন বিপুল বিক্রমে এসে ফেসবুকে গালাগালি করবেন, আমাকে বলবেন আমি ফ্যাসিস্টের দোসর। এখন তো নতুন শুরু হয়েছে, আগে ছিল রাজাকারের দোসর, এখন হয়েছে ফ্যাসিস্টের দোসর, তাই না? তো তাইলে আমরা ব্যবস্থাটা বদলালাম কোথায়? আমার প্রশ্নটা আসলে সামগ্রিক চিত্র নিয়ে। আমি আসলে স্পেসিফিক নুরুল হুদা সাহেব কিংবা ধরুন যেই হিন্দু ভদ্রলোক এবং তার ছেলেকে ধর্ম অবমাননার দায়ে জনসমক্ষে মারধর করে পুলিশে দেয়া হলো, কিংবা ধরুন মববাজি করে আইন পরিবর্তন করা হলো, আমি এই স্পেসিফিক ঘটনাগুলোর দিকে না গিয়ে আমি যদি সামগ্রিক চিত্রটার দিকে তাকাই, আপনার কি মনে হয় না যে চিত্রটা একেবারেই হতাশাজনক? এবং আমরা যে পরিবর্তনের জন্য লড়াইটা করেছিলাম, আমি আমার ব্যক্তিগত কথা বলতে পারি, আমি 17 বছর লড়াই করেছি, মানে 15 বছর তো বটেই, ঠিক আছে? আমি আমার প্রফেশন একদিকে ফেলে দিয়ে আমি যুদ্ধটা চালিয়েছি। তখন কিন্তু আমাকে সবার ভালো লাগতো, কারণ তারা যে কথা বলতে পারতো না, তারা যে কথা লিখতে পারতো না, ইভেন তারা যে কথা ভাবতেও পারতো না, সেই কথা আমি গিয়ে অবলীলায় সংসদে বলতে পারতাম, কিংবা ধরুন আপনার টকশোতে আমি এসে অবলীলায় সেই কথাগুলো বলতাম। তো তাদের তখন আমাকে খুব ভালো লাগতো। কিন্তু এখন তারা যখন ঠিক হাসিনার আচরণটা করছে এবং আমি যখন তাদের সমালোচনাটা করছি, এখন আর তাদের আমাকে ভালো লাগে না। এখন তাদের মনে হয় আমি ভারতের দালাল, কিংবা আমি রয়ের এজেন্ট, কিংবা আমি ফ্যাসিস্টের দোসর, ইত্যাদি ইত্যাদি। তো আমি আসলে সামগ্রিক চিত্রটা দেখতে চাইছি, এবং সেখানে হতাশা ছাড়া আমার চোখে তেমন খুব সিগনিফিকেন্ট। আপনি কি আপনার দল নিয়েও হতাশ হন? মানে
দলের লাগাম টানা যাচ্ছে না, এটা একটা মানে অভিযোগ যদি থাকে, বা এরকম ঘটনায় দৃশ্যমান নজির সৃষ্টি করা যাচ্ছে না, বরং একরকম বিভিন্ন মহল থেকে একরকম প্রশ্রয় দেওয়া হচ্ছে রাজনীতিবিদ, আপনার দলের রাজনীতিক থেকে শুরু করে বিভিন্ন দলের রাজনীতিক, প্রবাসী ইউটিউবার বাহবা দিচ্ছেন একরকম যারা মব সৃষ্টি করে এরকম ঘটনা ঘটালো। আমি আমি প্রবাসী ইউটিউবার বা অন্য রাজনীতিকদের ব্যাপারে কথা না বলি, আপনার দলের ব্যাপারে হতাশ? আমার দলের ব্যাপারে আমি বলছি, আমার দলের ব্যাপারে আমি আশাবাদী। কেন আশাবাদী? কারণ একটা ইংরেজিতে একটা কথা আছে না যে বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? আমাদের কিন্তু ঘন্টা বাঁধার প্রক্রিয়াটা শুরু হয়েছে। আমি সেই জায়গাটাতে মানে আশাবাদী। মবের নেতৃত্ব দিয়ে মব সৃষ্টি করার পরে তো ঘন্টা বাঁধা হলো না, নজির হলো না। না 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 না, ডোন্ট গেট মি রং, নো নো, নট এট অল। 3000 লোককে বহিষ্কার করে আপনি বুঝতে পারেন এই দলটি যখন আর কেউ করেছে, অনুপ্রবেশকারী করেছে, আওয়ামী লীগের দোসর করেছে, আওয়ামী লীগ বিএনপি দেশে এসে করেছে, এই ইত্যাদি যদি কিন্তু অজুহাত না দিয়ে তারা যখন ঝাড়া হাত পা বহিষ্কার করে, তখন কিন্তু তারা একই সাথে স্বীকার করে, অর্থাৎ তারা মেনে নেয় যে হ্যাঁ অপরাধ হয়েছে, এবং তারা একই সঙ্গে এই বার্তাটাও তার দলকে দেয় যে আমরা কিন্তু ডিনায়াল মোডে নাই, অস্বীকারের মোডে নাই। এবং 3 হচ্ছে, যেই 3000 জন বহিষ্কার হয়েছে, তুমি যদি একই কাজ করো তুমি কিন্তু 3001 নম্বর হতে পারো। আপনি আমাকে মানে মানে ইনএভিটেবলি যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে তাতে আসলে কতটুকু ফুল রক্ষা করা গেল। আমি আপনাকে উত্তরে বলবো যে সময় কিন্তু 53 বছরের মাত্র 1 বছর শুরু হয়েছে, তাও 1 বছর পুরো হয়নি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখনো দেশে ফিরতে পারেননি, বিএনপি এখনো একটা নির্বাচন আদায় করতে পারেনি, বাংলাদেশে এখনো কোনো নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নাই। সো অনেকগুলো পাজল কিন্তু এলোমেলো। এই জিনিসগুলো যদি মোটা দাগে ঠিক জায়গায় আসে, ধরুন একটি নির্বাচিত সরকার আসলো, ধরুন রাজনৈতিক দলগুলো তাদের রাজনীতি করার স্পেস পেল, মানে যেভাবে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্টের সময় হয়ে থাকে, এগুলো যখন পুরো দমে শুরু হবে এবং প্রশাসন একটি নির্বাচিত সরকারের অধীনে, আমি ডে 1 থেকে বলেছি, বেটার কাজ করে দেন একটা অনির্বাচিত সরকার। কিন্তু অনির্বাচিত সরকারে আনসার্টেনটি থাকে, তারা যে কোনো দিন চলে যাবে, তখন আসলে আমাদের কি হবে ইত্যাদি ইত্যাদি। আমরা সবসময় পছন্দ করে একটা স্টেবল দলীয় সরকারের অধীনে কাজ করতে। এখন এটা ভালো হোক মন্দ হোক, দ্যাট ইজ দ্য রিয়ালিটি। তো এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে পাজল গুলো খুব ছড়ানো ছিটানো, এগুলো যখন কিছুটা মোটা দাগে একসাথে মিলবে, তখন আমার পক্ষে আপনার এই প্রশ্নের উত্তর দেওয়াটা আরো অনেকখানি ট্রান্সপারেন্ট হবে। আমার সামনে মানে আপনি মনে করছেন যে রাজনৈতিক দল ক্ষমতায় গেলে বা আপনারাও যখন ক্ষমতায় যাবেন তখন লাগাম টানতে আপনাদের জন্য সুবিধা হবে, যেটি এখন হচ্ছে না। আচ্ছা, আমি একটু এই প্রশ্নে যাই যে আমরা দেখলাম যে রাষ্ট্রদ্রোহের মামলাও যুক্ত হয়েছে এখন সাবেক সিইসিদের বিরুদ্ধে। রাষ্ট্রদ্রোহের সংজ্ঞাটাও আমি একটু পড়বার চেষ্টা করছিলাম, আর একবার একটু দেখার চেষ্টা করছিলাম কিভাবে আসলে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়। সেটি যারা মামলা দায়ের করেছে, মামলা পরিচালনা করবে, তাদের পক্ষেই বলা সম্ভব। মানে আপনারা এতদিন পরে মামলাটা করলেন কেন? বিএনপির পক্ষ থেকে তো মামলা হলো প্রথমে তাদের বিরুদ্ধে। দেখুন, এটা তো অস্বীকার করবার কোনো উপায় নাই যে 14, 18 এবং 24 যে 3টি নির্বাচন হয়েছে, সেই 3টি নির্বাচন ভয়াবহ রকম কারচুপিপূর্ণ, এবং সেই 3টি নির্বাচন মোটা দাগে, এবং বিশেষ করে 18 নির্বাচন, মুদ্রার অধীনে যে নির্বাচন, সেটা ভয়াবহ নির্বাচন, মানে মধ্যরাতের নির্বাচন। সেই নির্বাচনে তো আসলে বিএনপি অংশ নিয়েছিল, তাই না? তো এই 3টি নির্বাচন বাংলাদেশের ইতিহাসে কলঙ্কিত নির্বাচন, এবং এই 3টি নির্বাচন কমিশনের অধীনে এই 3টি নির্বাচন হয়েছে। তারা কিন্তু প্রত্যেকেই শপথবদ্ধ কমিশনার যে তারা বাংলাদেশে একটি প্রত্যক্ষ ভোটে, মানুষের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের কাছে মানে ক্ষমতা যাবে আর কি, মানে তারাই মেজরিটি পাবে, কিন্তু মানুষের প্রত্যক্ষ ভোট হতে হবে। যদি নির্বাচন কমিশনাররা তাদের এই শপথ রক্ষা করতে না পারেন, যদি নির্বাচন কমিশনাররা মনে করেন তাদের উপর ভীষণ রকম চাপ আছে, সরকারের চাপ আছে, এজেন্সির চাপ আছে, প্রশাসনের চাপ আছে, তারা সরে যেতেন, তারা বলতেন আমি দায়িত্ব পালন করতে পারছি। কেন নয়? আমরা তো, অথবা আপনারা ওই জায়গা থেকে বসেই তাদের গলা মানে কণ্ঠ রেইজ করতেন। আমরা তো মাহবুব তালুকদারকে দেখেছি, তিনিও তো কথাগুলো যতটুকু সম্ভব না সরে যাননি, কিন্তু তিনি তার মাধ্যমে আমরা অনেক কথা জানতে পেরেছি।
তাতে কতটুকু লাভ হয়েছে কি হয়েছে সেটা ভিন্ন আলাপ। লাভ হয়নি তাও কিন্তু না, সরকারের বিরুদ্ধে জনমত গঠনে এবং সরকারের এই ধরনের পঞ্চকতা, এই ধরনের কারচুপি ব্যাপারে মানুষের মধ্যে এক ধরনের কনসিয়াসনেস বা অ্যাওয়ারনেস গ্রো করতে ডেফিনেটলি মাহবুব তালুকদারের সেই সময়কার কথাগুলো ভূমিকা রেখেছে, নো ডাউট অ্যাবাউট দ্যাট। তবে রাষ্ট্রদ্রোহিতা দেখুন ইন আ সেন্স যে এই যে তিনটি নির্বাচন, যে তিনটি নির্বাচনে মানুষ ভোট দিল না, সেই তিনটি নির্বাচনে অটো পাসের মতো অটো সরকার গঠিত হয়ে গেল, তাতে বাংলাদেশ আজকে যেই জায়গায় এসে দাঁড়িয়েছে, এই তিনটি নির্বাচনের ভূমিকা আপনি কি করে সেখানে অস্বীকার করেন? নিশ্চয়ই সেটি অস্বীকার করবার একদমই কোনো সুযোগ নেই। তিনটি বিতর্কিত নির্বাচন, প্রশ্নবিদ্ধ নানানভাবে, সেই নির্বাচন নিয়ে তো আছেই।